আমরা অনেক সময় ভাবি ধান কাটার কাজটা বুঝি শুধু শস্য ঘরে তোলা পর্যন্ত সীমাবদ্ধ, কিন্তু কিছু কিছু এলাকায় ধান ক্ষেত শুধু খাদ্য উৎপাদনের জায়গা নয়, বরং হয়ে ওঠে এক ধরনের উৎসবের মঞ্চ, যেখানে একসঙ্গে মিলে মানুষ শুধু ধানই কাটে না, ধান ক্ষেতের ভেতর লুকিয়ে থাকা ছোট্ট এক প্রাণীকেও ধরে নিয়ে আসে বাসায় রান্না করার জন্য। এই প্রাণীগুলো হচ্ছে ভোল বা ক্ষেত ইঁদুর, যারা সারা বছর ধান গাছের শিকড়ে শিকড়ে লুকিয়ে থেকে জমির ফসল খেয়ে বড় হয়ে ওঠে। কিন্তু যখন ধান কাটা শুরু হয় তখন তারা আর লুকিয়ে থাকতে পারে না, আর তখনই শুরু হয় এক অন্যরকম শিকারের দৃশ্য। এ সময় স্থানীয় কৃষকেরা ধান খেতে তীক্ষ্ণ নজর রাখেন। কেউ কেউ একা একাই শিকার শুরু করেন, কেউ আবার দল বেঁধে নামে মাঠে। অনেক সময় বিশাল বিশাল জাল টানিয়ে দেওয়া হয় ক্ষেতের শেষ প্রান্তে, তারপর মেশিন বা কাস্তে দিয়ে ধান কাটা শুরু হয়। ফলে ইঁদুরগুলো গাছের আড়াল হারিয়ে খোলা জায়গায় বেরিয়ে আসে, আর তখনই পড়ে যায় ফাঁদে। এই ইঁদুরগুলো কিন্তু সাধারণ গৃহস্থালী ইঁদুর নয়, এরা বছরের পর বছর ধান খেয়ে খেয়ে মুটিয়ে ওঠা মাংসপিণ্ডে পরিণত হয়, যেন ছোট ছোট লোমশ ফুটবল। যারা এই শিকার করেন তারা জানেন যে এই ভোলের মাংস শুধু মুখরোচকই নয়, বরং অনেক জায়গায় এটাকে প্রকৃত ডেলিকেসি বা দামি খাবার হিসেবে বিবেচনা করা হয়। কোনো কোনো বিলাসবহুল রেস্টুরেন্টেও এই মাংস বিক্রি হয় রোস্ট, ঝোল বা ঝাল করে রান্না করে। অথচ বাইরের কেউ এলে হয়তো মুখ ফিরিয়ে বলবে, ইঁদুর খাবার হয় নাকি? কিন্তু যারা এই গ্রামাঞ্চলে বড় হয়েছেন তাদের কাছে এটা রীতিমতো ঐতিহ্য। এই পুরো বিষয়টা শুধু খাবারের জন্য না, বরং তা হয়ে ওঠে এক ধরনের সংস্কৃতি। ধান কাটার শেষে গ্রামে এই ইঁদুর ধরা নিয়ে উৎসব হয়, সবাই মিলে রান্না করে খায়, ভাগ করে নেয়। অনেকে আবার বাজারে বিক্রি করে অতিরিক্ত কিছু আয় করে থাকেন। যে মাঠে সারা বছর ফসল খেয়ে ক্ষতি করেছে, সেই প্রাণীগুলো একসময় হয়ে ওঠে আয় বা উৎসবের উৎস। এটাই প্রকৃতির বিচিত্র ভারসাম্য। এই ধান ক্ষেতের ইঁদুর ধরার প্রক্রিয়া আমাদের মনে করিয়ে দেয় প্রতিটি এলাকার আলাদা জীবনধারা, আলাদা খাদ্যাভ্যাস এবং আলাদা সংস্কৃতি রয়েছে, যা একজন বাইরের মানুষের কাছে অদ্ভুত মনে হতে পারে, সেটা এবার আরেকজনের কাছে আনন্দ, ঐতিহ্য এবং জীবনের অংশ হয়ে দাঁড়ায়। ধান খেতে ইঁদুর ধরা তাই শুধু পোকা নিয়ন্ত্রণের কাজ নয়, এটা মানুষের বুদ্ধিমত্তা, পরিবেশের সঙ্গে খাপ খাওয়ানো আর অল্প জিনিসে বেশি কিছু তুলে আনার সক্ষমতার প্রতীক। টমেটো চাষ করা যতটা সহজ মনে হয়, বাস্তবে তার সঠিক ফলন পেতে হলে কিছু ছোট ছোট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়ম মেনে চলা জরুরি। অধিকাংশ মানুষ নিজের ছাদে বা মাঠে টমেটো লাগায়, কিন্তু সময় মতো ফল আসে না, পাতা ঝরে পড়ে, ফুল ঝরে যায়, ফল হয় বেঁকে যাওয়া বা ফাটল ধরা। কেউ কেউ ভাবে বীজ খারাপ, কেউ ভাবে মাটি ঠিক না, আবার কেউ পানি বা সার বেশি কম দিচ্ছে। আসলে সমস্যাটা হয় মূলত কয়েকটি সাধারণ ভুলের কারণে, যেগুলো সবাই অজান্তেই করে। এই ভুলগুলো সময় মতো না শুধরালে গাছ থেকে ফল আসা তো দূরের কথা, গাছটাই বেঁচে থাকবে না। সবচেয়ে সাধারণ ভুল হলো আলো না পৌঁছানো। টমেটো গাছ ফুল ও ফল আনতে প্রচুর রোদ চায়। প্রতিদিন অন্তত 6 থেকে 8 ঘন্টা সরাসরি সূর্যের আলো না পেলে গাছ ঠিকমতো বৃদ্ধি পায় না। অনেকেই গাছের আশেপাশে বড় বড় গাছ রেখে দেয় বা ছায়াযুক্ত জায়গায় টব রাখে, ফলে গাছ শুধু লম্বা হয় কিন্তু পাতলা ডাঁটা থাকে এবং ফল ধরার আগেই দুর্বল হয়ে পড়ে। দ্বিতীয় বড় ভুলটি হলো পানি দেওয়ার নিয়ম না জানা। টমেটো গাছে একদিন বেশি পানি দিলে মাটিতে পানি দাঁড়িয়ে থাকে, আর একদিন কম পানি দিলে গাছ শুকিয়ে যায়। সঠিক নিয়ম হলো মাটির উপরের দিকটা শুকিয়ে এলে পানি দিতে হবে, কিন্তু যেন গোড়ায় বেশি পানি না দাঁড়ায়। একেবারে গোড়ায় হোস লাগিয়ে পানি দিলে শিকড় পচে যেতে পারে, তাই গাছের চারপাশে পানি ঢালাই সবচেয়ে ভালো। তৃতীয় ভুল হলো সার প্রয়োগে। অনেকেই বেশি করে ইউরিয়া দেয়, ভাবে এতে গাছ বড় হবে, কিন্তু এতে হয় বিপরীত। গাছ শুধু পাতা তৈরি করে কিন্তু ফুল ধরে না। টমেটোর জন্য বেশি নাইট্রোজেন নয়, বরং ফসফরাস ও পটাশের পরিমাণ ঠিক রাখতে হয়। বিশেষ করে ফুল আসার সময় যদি গাছ পর্যাপ্ত পটাশ না পায়, তাহলে ফুল ঝরে যায় বা ফল ছোট হয়ে যায়। আরেকটা বড় ভুল হলো গাছের আগা না কাটা। গাছ যখন একদম মাথা উঁচু করে ওঠে তখন অনেকেই ভাবে গাছ ভালো হচ্ছে, কিন্তু বেশি উঁচু হয়ে গেলে ফুল নিচের দিকে থাকে না এবং গাছ নিজের পুষ্টিও ছড়িয়ে ফেলতে পারে না। তাই গাছ 8 থেকে 10 ইঞ্চি বাড়লেই একটু আগা ছাঁটা দরকার, যাতে গাছ পাশ থেকে ডাল বের করে এবং বেশি ফুল ধরে। কেউ কেউ গাছের ডালপালা অনেক রাখে, ফলে আলো বাতাস ঢোকে না এবং পোকামাকড় বাসা বাঁধে। টমেটো গাছকে খোলা রাখতে হয় যেন প্রতিদিন আলো, হাওয়া আর পর্যাপ্ত জায়গা পায় বেড়ে ওঠার জন্য। সবশেষে অনেকেই ফুল আসা শুরু হলে অযথা গাছ নাড়াচাড়া করে, যা একেবারে ঠিক নয়। টমেটোর ফুল অনেক সময় স্পর্শে ঝরে পড়ে এবং পরাগায়ন ব্যাহত হয়, বরং একটা ছোট ব্রাশ বা বাতাস চলাচলের সুযোগ রাখলেই প্রাকৃতিকভাবে ফুল থেকে ফল তৈরি হয়ে যাবে। টমেটো চাষ আসলে ছোট ছোট নিয়মের সমষ্টি। এক একটা ভুল পুরো ফলন নষ্ট করে দিতে পারে, আবার সঠিক কৌশলে একটু নজর রাখলেই গাছ আপনাকে ফেরত দেবে থোকা থোকা টমেটো, যেটা শুধু খেতেই ভালো না, বরং চাষির মনও ভরিয়ে দেয় সফলতার স্বাদে। সাধারণত খেলাধুলার মাঝে
মারামারি কখনোই গ্রহণযোগ্য না। ফুটবল, ক্রিকেট, বাস্কেটবল, টেনিস এই সব খেলায় যদি কেউ হঠাৎ হাত তুলে দেয় বা ধাক্কাধাক্কি করে তাহলে সঙ্গে সঙ্গে রেফারি এসে লাল কার্ড বা জরিমানা ধরিয়ে দেয়। খেলোয়াড়ের শাস্তি হয়, দল সমালোচিত হয়, এমনকি কিছু ক্ষেত্রে সাসপেন্ড পর্যন্ত হতে হয়। কিন্তু একটা খেলা আছে যেখানে ঠিক উল্টোটা ঘটে। এখানে যদি খেলোয়াড়রা একে অপরের সঙ্গে ঘুষাঘুষি করে, গায়ে পড়ে ধাক্কা দেয়, এমনকি লাঠিচড় পর্যন্ত চালায়, তবুও সেটা খেলাটার একটা স্বাভাবিক অংশ হিসেবেই ধরা হয়। এই খেলার নাম আইস হকি। আইস হকি এমন একটা খেলা যেটা বরফের উপর খেলা হয় এবং খেলোয়াড়রা স্কেট পরে খেলতে নামে। খেলার গতি এত দ্রুত আর এতটাই শারীরিক সংস্পর্শপূর্ণ যে সেখানে খেলার মাঝে ধাক্কা, ঘর্ষণ বা হাতাহাতি প্রায় নিত্যদিনের ঘটনা। খেলার নিয়ম অনুযায়ী খেলোয়াড়রা নিজেদের দল রক্ষা করতে গিয়ে শারীরিক সংঘর্ষে জড়িয়ে পড়ে, একে অপরকে ধাক্কা মেরে বল বা পাক কেড়ে নেওয়ার চেষ্টা করে। আর সেই সময় অনেক সময় খেলোয়াড়দের মধ্যে রাগ, উত্তেজনা তৈরি হয়, যা সরাসরি ঘুষাঘুষি বা মারামারিতে গিয়ে থাকে। কিন্তু মজার ব্যাপার হলো রেফারি তখন থামিয়ে দেয় না। রেফারি একটু দূরে সরে দাঁড়িয়ে অপেক্ষা করে যতক্ষণ না কোনো একজন মাটিতে পড়ে যায় বা দুজনেই ক্লান্ত হয়ে যায়। আইস হকিতে এই মারামারি কোনো অনিয়ম না, একে বলে ফাইটিং এবং এটা অনেক পুরনো একটা প্রথা। 100 বছরের বেশি সময় ধরে এই খেলায় ফাইটিং চলে আসছে আর এটা এতটাই জনপ্রিয় যে দর্শকরা মারামারির সময় চিৎকার করে, উৎসাহ দেয়, হাততালি দেয়। অনেকে তো খেলা দেখতে আসে এই মারামারির দৃশ্য দেখার জন্যই। খেলোয়াড়রাও জানে একটা মারামারিতে যদি তারা দলের মনোবল বাড়াতে পারে তাহলে সেটা পরবর্তী খেলার জয়ের পথ তৈরি করে দিতে পারে। তবে এমন না যে একেবারেই কিছু হয় না। আইস হকিতে মারামারি করলে সে খেলোয়াড়কে 5 মিনিটের জন্য পেনাল্টি বক্সে পাঠানো হয়। এটা এক ধরনের শাস্তি, যেখানে খেলোয়াড়কে বরফের বাইরে একটা কাচ ঘেরা চেম্বারে বসে থাকতে হয়। 5 মিনিট পরে সে আবার খেলায় ফিরতে পারে। কিন্তু মজার বিষয় হলো এই শাস্তিটা এতটাই হালকা যে খেলোয়াড়রা একে ভয় পায় না। অনেক সময় কৌশল হিসেবেই মারামারিতে জড়িয়ে পড়ে। আইস হকির এই মারামারি সংস্কৃতি এতটাই গাঢ় হয়ে গেছে খেলাটার ভেতরে যে এখন এটা বন্ধ করতে গেলেও সম্ভব হয় না, কারণ খেলোয়াড়দের মধ্যে একটা অলিখিত নিয়ম হয়ে গেছে, তুমি যদি আমাদের খেলোয়াড়কে চোট দাও তাহলে আমরা তোমার দলের কাউকে ধরে শোধ নেব। এই প্রতিশোধের মনোভাব, ফিজিক্যাল খেলার ধরন আর দর্শকদের চাহিদা মিলে খেলাটাকে এমন জায়গায় দাঁড় করিয়েছে যেখানে মারামারি এক ধরনের আনুষ্ঠানিক অনুমোদন প্রাপ্ত কৌশল।